Swayam Prabha. Digital India. Educated India. নমস্কার, আমি ডক্টর শুভ্রদীপ্ত সরকার, ফ্যাকাল্টি অফ ল, জামিয়া মিলিয়া ইসলামিয়া। আমি যে লেকচার সিরিজটা দিচ্ছি তার আজ 8 নম্বর ইউনিটটা নিয়ে আমরা আলোচনা করব। এই ইউনিটটা হলো অবহেলা বা নেগলিজেন্সের ওপর। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে আমরা অনেক কেস আমরা আলোচনা করব, যেগুলো দিয়ে আমরা বুঝতে পারবো যে অবহেলা বলতে কি বোঝায়, তার তার কোথায় এই যে আমাদের ডিউটির ব্যাপারটা যেটা আছে সেটা ব্রিচ অফ ডিউটি, যেখানে দায় দায়িত্ব কি আছে এবং সেটা যদি প্রতিপালন ঠিক করে না হয় তাহলে কি ক্ষতি হলে কি কি অবস্থায় ক্ষতিপূরণ দিতে হবে, এগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো আমরা প্রথমে হচ্ছে অবহেলার কিছু সংজ্ঞা এবং মূল উপাদান দেখে নিই। তো আইনি অর্থে যেটা বোঝায় সেটা অবহেলা মানে হলো যে কোনো ব্যক্তি এমন একটা সাবধানতা অবলম্বন করতে ব্যর্থ হন যা আইনগতভাবে তাকে প্রতিপালন করা উচিত ছিল। যে আমরা যেটা আর কি এমনিতে বলে থাকি কেয়ারলেসনেস, সেইটাই আর কি এখানে আমরা অবহেলা বলতে বোঝাই। এবং সেই ব্যর্থতার জন্য কারো ক্ষতির কারণ হতে পারে, সেটা হলো হচ্ছে অবহেলা, যেটা আমরা টর্টের ক্ষেত্রে বলে থাকি। আর এই ব্লাইথ মামলায়, এটা 1856 সালে একটা মামলা, সেখানে কি বলা হয়েছে যে একজন সাধারণ এবং বুদ্ধিসম্পন্ন ব্যক্তি সাধারণত যে সাবধানতা অবলম্বন করে তা না করলে বা উল্টো কিছু করলে সেটাই অবহেলা। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে সাধারণ এবং বুদ্ধি সম্পন্ন যে ব্যক্তি তার তার স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা হতেছে। সেই জন্য এখানে 3টি উপাদান আছে। একটা হচ্ছে যে বাদীর প্রতি সাবধানতা অবলম্বনের দায়িত্ব, ডিউটি অফ কেয়ার টু দ্য প্লেন্টিফ। তারপরে হচ্ছে সেই দায়িত্ব লঙ্ঘন মানে ব্রিচ অফ দ্য ডিউটি, আর তার ফলে কিছু রেজাল্টেন্ট ড্যামেজ মানে ক্ষতির সৃষ্টি হলো। এই 3টি জিনিস কিন্তু অবহেলা দেখতে হবে। এই 3টে জিনিস যদি থাকে তবেই কিন্তু সেটা টর্টে একটা অবহেলা, টর্ট বা নেগলিজেন্স যেটা বলি, সেটা কিন্তু প্রমাণিত হবে। তাহলে এইবার আমরা প্রথমে আসছি যে এই যে বাদীর প্রতি সাবধানতা অবলম্বনের দায়িত্ব কি, যে এটা শুধুমাত্র কিন্তু নৈতিক, ধর্মীয়, সামাজিক দায়িত্ব নয়, এখানে একটা আইনি দায়িত্ব আছে। তার কিন্তু একটা আইনি দায়িত্ব আছে ওই বাচ্চাটাকে বাঁচানোর। তাই জন্য বাদীকে প্রমাণ করতে হবে যে বিবাদী তার প্রতি একটা নির্দিষ্ট আইনি যত্নের দায়িত্ব বহন করছিলেন এবং সেটা ভঙ্গ করেছেন। এখানে যেটা আমি সুইমিং ক্লাবের যে উদাহরণটা দিলাম, তাই যে ডুবে যাচ্ছিল তাকে কিন্তু প্রমাণ করতে, বা তার যে গার্জেন হোক, যে হোক, তাকে প্রমাণ করতে হবে যে এখানে কিন্তু যে ওই কোচ ছিল, যে মানে এখানে বিবাদী, সে কিন্তু একটা নির্দিষ্ট যত্ন সে কিন্তু নেয়নি এবং তার জন্য এই ঘটনাটা ঘটেছে। এমন দায়িত্ব সাধারণ কোনো আইনি সংজ্ঞা নেই, এটা প্রত্যেকটি মামলা অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে। এবার আমরা একটা খুবই বিখ্যাত কেস, সেই কেসটাকে আমরা একবার দেখে নিই। এটা হচ্ছে ডোনক ভার্সেস স্টিভেনসন, 1932 সালের এই কেসটা। এখানে কি হয় যে একজন রিটেলার বা খুচরো বিক্রেতার কাছ থেকে দুইজন মহিলা তার কাছে যায় জিঞ্জার বিয়ার কিনতে, এবং যে আর কি এখানে একজন মহিলা তার বান্ধবীর জন্য ওই জিঞ্জার বিয়ারের বোতল কিনেছিলেন, যে আর কি এখানে অ্যাপেলেন্ট যে আছেন। তো সে কি হয় যে এই বিয়ারটা কিছুটা খাওয়ার পর সেখানে দেখা যায় যে একটা পচা শামুক বের হয়ে আসলো, এবং এইটা দেখে আর কি যে তার বান্ধবী যে এখানে যে অ্যাপেলেন্ট, সে কিন্তু ভীষণ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন এবং প্রস্তুতকারক যে তার বিরুদ্ধে কিন্তু মামলা করেন তিনি। তো এখানে প্রস্তুতকারক বা ম্যানুফ্যাকচারার কি বললো যে বাদীর প্রতি তার কোনো সাবধানতা অবলম্বনের দায়িত্ব নাই। প্রথম কথা হচ্ছে সেই বিয়ারটা কেনেনি, তার বান্ধবী কিনেছিল, এবং দ্বিতীয় হচ্ছে যে এইটার ক্ষেত্রে কিন্তু সে যেহেতু মানে
যেহেতু বিয়ারটা কেনেনি, তাই জন্য সে বলছে যে আমার সঙ্গে তো তার কোনো রকম রিলেশন বা কোনো রকম সম্বন্ধ তৈরি হয়নি, আর্থিক সম্বন্ধ, তাই জন্য এটা আমার কোনো দায়িত্ব নেই। কিন্তু এখানে হাউস অফ লর্ডস বলেছিল যে প্রস্তুতকারকের দায়িত্ব নিশ্চিত করা যে বোতল ক্ষতিকারক কিছু থাকবে না, কারণ এটা সিল্ড বোতল ছিল, তাই জন্য এটাও সম্ভব নয় যে এই বোতলটা ফ্যাক্টরি থেকে বার হওয়ার পর ম্যানুফ্যাকচারার একবার ওটাকে প্রস্তুত করার পর মাঝখানে কেউ কিছু করতে পারবে, কারণ সিল বোতলের ভিতরে শামুক ছিল, তো সেই জন্য বলছিল যে এটা দায়িত্ব ভঙ্গের জন্য প্রস্তুতকারক দায়ী হবেন। এই কেসটাতে তাই বলা হয়। এখানে কি হয় যে লর্ড অ্যাটকিন কি বলেন যে প্রস্তুতকারক যিনি নিজে পণ্যের এমনভাবে বিক্রি করেন যে চূড়ান্ত ভোক্তা, এখানে কিন্তু চূড়ান্ত ভোক্তা কিন্তু এই অ্যাপেলেন্ট, কারণ সে কিন্তু ক্রেতা ছিল না, এখানে চূড়ান্ত ভোক্তার কাছে অপরিবর্তিত অবস্থায় পৌঁছাবে এবং তার উপর ভোক্তার প্রতি যত্ন নেওয়ার দায়িত্ব বর্তায়। তাহলে যদি দায়িত্ব সেটা যদি ভঙ্গ হয়, ভোক্তার জীবন এবং সম্পত্তির যদি ক্ষতি হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু প্রস্তুতকারক দায়ী হবে। এখানে কি এসে যায়, এখানে একটা নতুন প্রিন্সিপাল আসে যেটা প্রতিবেশী নীতি বা নেইবার প্রিন্সিপাল বলে। আপনাকে যুক্তিসঙ্গতভাবে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে আপনার কাজ বা অবহেলার কারণে আপনার প্রতিবেশীর কোনো ক্ষতি না হয়। তো এটাকেই বলে প্রতিবেশী নীতি। প্রতিবেশী বলতে কি বোঝানো হয়, যারা আপনার কাছ থেকে সরাসরি নিকটভাবে প্রভাবিত হতে পারে এবং যাদের ক্ষতির সম্ভাবনা আপনার যুক্তিসঙ্গত পূর্বানুমান করতে পারে। যদিও সে ক্রেতা নয়, কিন্তু তবুও কিন্তু সে দায়ী থাকবে। আর সাবধানতা অবলম্বনের এই পরিধিটা কীরকম, যে সাধারণত সাবধানতা অবলম্বনের দায়িত্বর সম্পর্কে নির্ধারণ করা কঠিন, কিন্তু কারণ এটা কোনো জেনারেল রুল বলা যাবে না। এটা কি হয়, আদালত কি করে যে প্রস্তুতকারক সব সম্পর্কগুলো এখানে আদালত দেখবে। একটা প্রস্তুতকারক বনাম ভোক্তা, বিক্রেতা বনাম ক্রেতা, জমিদার বা যে বাড়ির মালিক বনাম ভাড়াটিয়া, এদের সমস্ত সম্পর্কগুলো কিন্তু আদালত দেখবে। যে এই যে ও যে চূড়ান্ত ভোক্তা তার কাছে যে গেল, সেটা কি করে গেল, কোনো সম্পর্ক আছে কিনা, কিছু আছে কিনা, যেমন বাবা ছেলেকে কোনো একটা মোবাইল বা গাড়ি গিফট করলো, সেক্ষেত্রে এগুলো দেখতে হবে যে কিরকম ভাবে আছে। আর এখানেও দেখতে হবে যে ওই ম্যানুফ্যাকচারের কাছ থেকে আসছে, তারপরে হয়তো এটা বিক্রেতার কাছে আসছে, তারপর সেটা ক্রেতার কাছে যাচ্ছে, এইভাবে করে দেখতে হবে যে কি রকমের সম্পর্ক আছে। আদালত প্রয়োজন অনুযায়ী নতুন দায়িত্ব স্বীকার করে, কি নতুন পরিস্থিতির সৃষ্টি হতেই পারে। আর এই যে লর্ড ম্যাকমিলান বলেছেন যে অবহেলার শ্রেণীবিভাগ কখনোই চূড়ান্তভাবে সীমাবদ্ধ নয়। এবার এই যে দায়িত্ব যেটা বলি আমরা, ডিউটি, এটা নির্ভর করে যুক্তিসঙ্গত পূর্বানুমানের উপর, মানে রিজনেবল ফোরসিবিলিটি অফ ইনজুরি, মানে এমন কিছু আমি এটা ভাবতে পারি যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটতে পারে, তো এইটার কথা ভেবে আমাকে ডিউটি করতে বা না করতে হবে। তো সেইটা যদি এমন কিছু জিনিস হয় যেটা হয়তো সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষ যেটা ভাবতেই পারে না, সেটাকে কোনোদিনই বলা যাবে না যে এই ক্ষেত্রে এখানে কি ডিউটি সে করেনি। যেমন সাধারণ নীতির কথা আমরা বলি যে যেমন কি হয় যে বিবাদী বাদীর প্রতি বহন করবেন কিনা তা নির্ভর করে ক্ষতির যুক্তিসঙ্গত পূর্বানুমান যোগ্যতার উপর। যে কাজ এবং অবহেলার সময় যুক্তিসঙ্গতভাবে ক্ষতির সম্ভাবনা বুঝতে পারেন সেটা, তবে তার দায়িত্ব সেটা প্রতিরোধ করা। কারণ এইটাই বুঝতে হবে যে যখনই যে কাজ করছে বা অবহেলার সময় এটা তার ক্ষতির সম্ভাবনা বুঝতে পারতেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে তিনি দায়ী হবেন। দায়িত্ব মানে হলো এমন কাজ না করা বা এমন কিছু এড়িয়ে চলা যা অন্যের ক্ষতির যুক্তিসঙ্গত এবং সম্ভাব্য কারণ হতে পারে। আর যুক্তিসঙ্গত ব্যক্তির পরীক্ষা ব্যবহৃত হয় যে একজন সাধারণ বিচক্ষণ ব্যক্তি যতটা ঝুঁকি পূর্বানুমান করতে পারেন ততটাই দেখা হবে। তো এটা হতেই পারে যে আমার চাইতে অনেক বুদ্ধিমান, অনেক অভিজ্ঞ লোক হয়তো এর চেয়ে অন্য কিছু ভাবতে পারতো, কিন্তু সেইটা দেখা হবে না। এখানে একটা রিজনেবল
ম্যান টেস্ট, যেটাকে বলে যে যুক্তিসঙ্গত ব্যক্তির পরীক্ষা, সেটা দেখতে হবে যে এটা কি আমি রিজনেবলি ভাবতে পারতাম যে এই জিনিসটা হতে পারে বা হতে নাও পারে। এখানে ডক্টর এম গৌড়া বনাম স্টেট অফ কর্ণাটকা, এইখানে আমরা কি দেখছি যে এই ক্ষেত্রে যে আর কি এখানে বাদী ছিল, সে বাদী এবং কিছু শিশুরা হাতির পিঠে উঠে আনন্দ ভ্রমণ করছিলেন। তো এবার কি হয় যে যখন নামার সময় কোনো একটা কারণে যে এই যে হাতিটি ছিল সে আতঙ্কিত হয়ে যায় এই সমস্ত ভিড়টির দেখে, এবং এর ফলে কি হয় যে বাদী যে আছে সে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান এবং তার চোখ দুটো নষ্ট হয়ে যায়। তখন বাদী ক্ষতিপূরণের দাবি করেন, কিন্তু এক্ষেত্রে কোর্টের সামনে যে বিবাদী পক্ষ আছে সে বলে যে এই হাতিটা গত 13 বছর ধরে এরকম মেলা, উৎসব, ভিআইপি অনুষ্ঠান এগুলোতে অংশগ্রহণ করেছে, কোনোদিন এমন কিছু ঘটনা ঘটেনি, তাই জন্য এটা কি হয় যে এটা তারা ভাবতেও পারেনি। তো কোর্ট যে আদালত যে এইটা কিন্তু তারা মেনে নেয়, কারণ এটা বলে যে এটা একটা অপ্রত্যাশিত এবং দুর্ভাগ্যজনক ঘটনা। তো এটা আয়োজকদের কোনো অবহেলা প্রমাণিত হয়নি। মানে ওই যে আমি বললাম রিজনেবল ফোর্সিবিলিটি, যে পূর্ব অনুমান করতে পারা যায়নি যে এটা একটা অপ্রত্যাশিত ঘটনা ছিল, সেই জন্য এখানে কিন্তু অভিযোগ খারিজ হয়ে যায়। এবার একটা বুকারের কেস আছে, এখানে কি হয়েছিল যে বিবাদী যে আছে সে চলন্ত ট্রেনে ওঠার পর দরজাটা খোলা রেখে দিয়েছিলেন। সেই এখানে একজন পোর্টার আর কি, সেই যে বাদী এখানে সে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল এবং সেই ওই খোলা দরজায় সে আঘাত করে এবং সে আহত হয়। তো এখানে আদালত কি রায় দেয় যে এখানে বিবাদী দায়ী ছিল, কারণ চলন্ত ট্রেনে ওঠা ব্যক্তির যত্নের দায়িত্ব ছিল, তো তার উঠে ওই দরজা বন্ধ করে দেওয়া উচিত ছিল, এরকম খোলা রাখা উচিত ছিল না। এবার আরেকটা কেসে আসি, এস ধানাভেনি বনাম স্টেট অফ তামিলনাড়ু, এটা 1997 সালের কেস। এখানে কি হয় যে এটা যে এখানে মৃত যে ব্যক্তি সে একটা পানি ভরা একটা গর্তে পড়ে যান এবং একটা ইলেকট্রিক পোল ছিল, বিদ্যুতের খুঁটি, সেটাকে আঁকড়ে ধরেন ওঠার জন্য। এবার কি হয় যে ওইখান থেকে কি হয়েছিল যে ইলেকট্রিক লিক হয়েছিল, বিদ্যুৎ স্রোত লিক হওয়ার ফলে তিনি ইলেকট্রিকিউটেড বা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উনি মারা যান। তো এইখানে কিন্তু বিদ্যুৎ যে দপ্তর আছে, বিদ্যুৎ দপ্তরের কিন্তু অবহেলা প্রমাণিত হয়, কারণ এইটা কিন্তু হতে পারে যে কোনো একটা ইলেকট্রিক পোলে যদি এরকম একটা গন্ডগোল থাকে, সেখান থেকে কিন্তু বিদ্যুৎ স্রোত লিক হতে পারে। তো এইটা কিন্তু রিজনেবল ফোর্সিবিলিটি যেটা বলে সেটা কিন্তু হয়ে থাকে। আর যখন এরকম পূর্বানুমানযোগ্য যখন নয় তখন দায় দায়িত্ব থাকে না। যেমন এখানে একটা কেটসের, সেখানে এক কি হয় যে এক মহিলা একটা রেস্টুরেন্টে যায়, তো রেস্টুরেন্টে যাওয়ার সময় তার ওপরে যে ছাদে যে ফ্যান লাগানো ছিল সেই ফ্যানটা তখন তার উপর পড়ে যায় এবং উনি আহত হন। এখানে কি হয়েছিল যে ফ্যানের যে রড ওর মধ্যে একটা ভিতরে একটা ত্রুটি ছিল, যেটা কিন্তু একজন যুক্তিসঙ্গত ব্যক্তি পূর্বে বুঝতে পারতেন না। তাই এখানে আদালত কি রায় দেয় যে যেহেতু ক্ষতি পূর্বানুমানযোগ্য ছিল না, তাই কিন্তু আয়োজকরা দায়ী নন এখানে, কারণ এখানে ওই যে ফোর্সিবিলিটির যেটা কথাটা আমি বললাম এটা কিন্তু ওখানে ছিল না। তারপরে একটা মাইসোর স্টেট ট্রান্সপোর্টের একটা কেস আছে। এখানে কি হয় যে কর্পোরেশনের যে বাস চালক ডান দিক দিয়ে একটা কর্পোরেশনের যে চালক সে ডান দিক দিয়ে একটা তত্ত্বাবধানহীন একটা গরুর গাড়ি ছিল সেটাকে ওভারটেক করতে গেছিলেন, মানে ওই গরুর গাড়িটা এমনিই ছিল, আনঅ্যাটেন্ডেড ছিল, সেটা উনি ওভারটেক করতে গেছিলেন। এতে কি হয় যে বাসের চাকাটা কাঁচা অংশে কাদার মধ্যে ঢুকে যায় এবং বাস উল্টে পড়ে। তো এখানে কিন্তু যাত্রীরা আহত হন, কিন্তু দেখা যায় যে চালক আগাম জানতে পারেনি যে মাটির ওই অংশটা ওরকম আলগা হয়ে আছে। তাই আদালত রায় দেয় যে এখানে কিন্তু অবহেলা প্রমাণ হয়নি, তাই কোনো দায় নাই। তো এখানে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বলে যে এখানে যে ড্রাইভার আছে তার কোনো দায় দায়িত্ব নাই। এরকম আরেকটা কি হয় যে এইটা যদি এই
এই ক্ষেত্রে যে ক্ষতি যদি পূর্বানুমানযোগ্য মানে সম্ভাবনা থাকে, দূরবর্তী সম্ভাবনা নয়, এটা কোনো রিমোট পসিবিলিটি হবে না, রিমোটনেস অফ ড্যামেজ যেটা বলে সেটা কিন্তু হবে না। যেমন কেবল ক্ষতি সম্ভব হতে পারে বলেই যথেষ্ট নয়, এটা সঙ্গতভাবে সম্ভাব্য হতে হবে। আর দায়িত্ব হলো সম্ভাব্য বিপদ প্রতিরোধ করা, কল্পনাতীত ঝুঁকি নয়। যেটা আর কি সম্ভাব্য বিপদ আছে সেটাই শুধুমাত্র আমরা দেখতে পারি। যে আমরা যেটা কল্পনাই করিনি সেরকম যদি কিছু ঝুঁকি হয় তখন কিন্তু সেটা সেটা হবে না। এখানে যেমন হচ্ছে ফার্ডেনের একটা কেস আছে। এখানে কি হয় যে বিবাদী আছে, একটা গাড়িতে একটা কুকুর রেখে যায়। যে কুকুর কি হয় যে লাফিয়ে পড়ে জানলাটা ভেঙে ফেলে গাড়ির, আর সেই জানলার কাঁচের টুকরোতে কিন্তু বাদীর আঘাত হয়। তো এখানে বলে যে এইটা কিন্তু এটা অপ্রত্যাশিত ঘটনা। তো এখানে যে লর্ড ডানেডিন এখানে বলে যে মানুষকে যুক্তিসঙ্গত সম্ভাবনা প্রতিরোধ করতে হবে, কিন্তু অবাস্তব সম্ভাবনা প্রতিরোধে কোনো বাধ্যতামূলক নাই। এখানে কিন্তু এটা ভাবেনি যে কুকুরটা ঝাঁপিয়ে পড়ে কাঁচ ভেঙে যাবে আর সেই কাঁচ গিয়ে কারো আঘাত করবে, এটা কিন্তু কেউ এমনিতে ভাবেনি। যখন ক্ষতি হঠাৎ ঘটে দায় থাকে না। এইখানে এটা একটা কেস আছে যেখানে কি হয় যে সুখরাজি বনাম স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন ক্যালকাটা, এই কেসটায় কি হয় যে একটা কিশোর, 14 বছরের কিশোর, সে চলন্ত ট্রাম থেকে ঝাঁপ দেয় আর সঙ্গে সঙ্গে এটা বাসের নিচে এসে যায়। এখানে কি হয় যে বাস চালক তৎক্ষণাৎ ব্রেক কষেন কিন্তু দুর্ঘটনা এড়াতে পারেনি, কারণ ও হঠাৎ করে চলতি ট্রাম থেকে ঝাঁপিয়ে পড়ে। তো আদালত রায় দেয় যে চালক পূর্বানুমান করতে পারেননি কি কেউ চলন্ত ট্রাম থেকে নেমে পড়বে, তাই চালক দায়ী নন, বরং মৃতের নিজের অবহেলা এখানে ছিল। এবার আমরা দেখি যে দায়িত্ব লঙ্ঘনের ব্যাপারটা একটু আলোচনা করে নিই। যে সাবধানতা অবলম্বনে যে দায়িত্ব লঙ্ঘন করা হয়েছে কিনা তা ঘটনার পরিপ্রেক্ষিতে নির্ধারিত হয়। এটার কোনো একটা নিয়ম হতে পারে না, এর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের নিয়ম হবে। যেমন অ্যান্ডারসনের সংজ্ঞা অনুযায়ী যে একজন সাধারণ ব্যক্তি যা করতেন বা যা করতেন না সেই তুলনায় বিবাদীর আচরণ বিচারটা নির্ধারিত হবে। যে একজন সাধারণ ব্যক্তি যা করতেন বা যা করতেন না সেটার উপরেই কিন্তু নির্ভর করা হবে। অবহেলার মামলায় প্রমাণের ভার বাদীর উপরেই কিন্তু প্রমাণের ভার থাকে। বাদীকে প্রমাণ করতে হবে যে বিবাদী যথাযথ সতর্কতা নেননি আর সেই কারণে কিন্তু বাদীর ক্ষতি হয়েছে। এই দুটো কিন্তু এখানে কিন্তু বাদীকে প্রমাণ করতে হবে। তবে যদি কোনো চুক্তি বা দায়িত্ব থেকে সাবধানতা বাধ্যবাধকতা আগে থেকেই থাকে, তাহলে বিবাদীকে প্রমাণ করতে হবে যে সে সতর্ক ছিল, তাহলে কিন্তু এটা বিবাদীকেই প্রমাণ করতে হবে। যদি কোনো চুক্তি অলরেডি থেকে থাকে বা অন্য কোনো রকম যদি ব্যবস্থা থেকে থাকে যেখানে তাকে বলা হয়েছিল যে এইটা তাকে করতে হবে, সেক্ষেত্রে কিন্তু বিবাদীকে বলতে হবে। তাছাড়া সাধারণভাবে এই দুটো জিনিস কিন্তু বাদীকে প্রমাণ করে দিতে হবে। এবার দেখি একটা সুরেশ কুমারের কেস। এইখানে কি হয়েছিল যে একটা বিদ্যুতের তার ছিল, সেই তারটা কি ছিল যে 3 ফুট উপর দিয়ে ঝুলেছিল। তা একজন শিশু ইলেকট্রিকিউশন হয়, সে তার ছুঁয়ে দেয়, মারা যায়। এখানে কি বোর্ডের কি দায়িত্ব ছিল যে এটা 15 ফুট উপরে রাখা উচিত ছিল। তাই জন্য এখানে যে আদালত বলেন যে আইনি দায়িত্ব এখানে লঙ্ঘন করা হয়েছে এবং তার জন্য কিন্তু ওই ইলেকট্রিসিটি বোর্ডই কিন্তু এখানে দায়ী। তারপরে সাগর চাঁদের এই কেসটাই, এখানে দুইজন শিশু, এটা অল্প বয়সী শিশু, তারা স্নান করতে যাচ্ছিল এবং স্নান করতে যাওয়ার পথে কি হয়, ওই বিদ্যুৎ লাইভ ওয়্যার যেটাকে আমরা বলি, সেই ওই লাইভ তারে স্পর্শ করে মারা যায়। এখানে কিন্তু লাইনম্যানরা মেরামতির সময় এটা অবহেলা করেছিল, মানে এটা কিন্তু লাইনম্যানদের জন্য হয়ে গেছে। তাই জন্য এখানে কি হয়, এখানে কিন্তু বলা হয় যে না, যে ইলেকট্রিসিটি যে বোর্ড আছে সেই বোর্ড কিন্তু এখানে কিন্তু দায়ী হবে। তাই জন্য তারা রাজ্যকে
পরোক্ষভাবে ভাইকারিয়াসলি লায়েবল বলে ধরে নেওয়া হয়। এটা পরার্থ দায় যেটা বলি, এটার উপরে আমরা একটা পুরো ইউনিট আলোচনা করব যে পরার্থ দায় কি। কারণ এরা যেহেতু সরকারি কর্মচারী ছিলেন, তাই জন্য তাকে ধরা হয় এবং ক্ষতিপূরণ বাবদ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এবার আরেকটা আরেকটা আমরা কেস দেখে নিই, সেটা হচ্ছে ভগবত স্বরূপ বনাম হিমালয় গ্যাস কোম্পানি। এই কেসে কি হয় যে ডেলিভারি যে ম্যান আছে, সে কি করে যে এই যে গ্যাস সিলিন্ডার যখন সে ডেলিভার করতে আসে, তখন সে ওই যে সিলিন্ডারের যে ঢাকনাটা, সে কি করে ওই একটা কুঠার দিয়ে খোলার চেষ্টা করে, কারণ সে খুলতে পারছিল না। এতে কি হয় যে গ্যাস লিক হয়ে যায়, এবং গ্যাস লিক হওয়ার পর পুরো একদম আগুন ধরে যায়, এবং তার ফলে কি হয়, পরিবারের একজন সদস্য মারা যায় এবং বাকিরাও আহত হন এবং ঘরের সম্পত্তি নষ্ট হয়। এক্ষেত্রে কিন্তু মানে যে আদালত বলেন যে এই যে ডেলিভারি ম্যান, কিন্তু অবহেলা পূর্বক কাজ করেছে, তাই জন্য যে গ্যাস এজেন্সি আছে সেই গ্যাস এজেন্সি দায়ী হবে। এবার স্টেট অফ বিহার বনাম এস.কে. মুখার্জি, এই ক্ষেত্রে কি হয় যে এখানে যে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন, উনি কি করেছিলেন যে কাজের জন্য ওই কোসি নদী পার হতে গিয়ে সরকারি নৌকোয় ডুবে মারা যান। এবার এখানে কি হয়েছিল যে ওই যে মানে কোসি নদী এমনিতেই খুব খরস্রোতা নদী, এবং সেই ক্ষেত্রে কি হয় যে এই যে নৌকোটা যে ছিল, যে সরকারি নৌকোটা ছিল, তাতে কোনো লাইফ সেভিং ডিভাইস মানে লাইফ বোট টাইপ বোট এগুলো কিচ্ছু ছিল না। তাই জন্য এখানে বলা হয় যে না, আদালত এক্ষেত্রে বলে যে এখানে অবহেলা হয়েছে এবং রাজ্য তার জন্য দায়ী হবে। আরেকটা আমরা দেখছি যে স্টেট অফ মধ্যপ্রদেশ বনাম আশা দেবী। এই ক্ষেত্রে কি হয় যে এই কেসটার ক্ষেত্রে এবং এই সবকটা ক্ষেত্রেই দেখো যে ওখানে আমরা যে বললাম যে ব্রিচ অফ ডিউটি, যে একটা ডিউটি ছিল, একটা দায় দায়িত্ব ছিল, এবং সেই দায় দায়িত্বটা কিন্তু ঠিকভাবে পালন করা হয়নি। আর যেহেতু পালন করা হয়নি, তার জন্যই কিন্তু এই সমস্ত ক্ষতি হয়েছে। এবার স্টেট অফ মধ্যপ্রদেশ বনাম এই আশা দেবী এই কেসটাতে কি হয় যে একটা পুলিশ গাড়ি ছিল, সেটা কালভার্টে ধাক্কা খায়। এই কালভার্টে ধাক্কা খাওয়ার জন্য 5 জন কনস্টেবল কিন্তু মারা যান। এক্ষেত্রে হয় দুটো জিনিসের মধ্যে হচ্ছে, একটা হচ্ছে রাস্তাটা খুব আঁকাবাঁকা ছিল, সংকীর্ণ ছিল, কিন্তু তা সত্ত্বেও গাড়ির গতি কিন্তু যথেষ্ট ছিল, 30 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, যা অতিরিক্ত ধরা হয়। আর কি হয়েছিল যে গাড়ির যে সামনে 4-5 জন বসে থাকায় ড্রাইভারের পাশে, সে গিয়ার পরিবর্তন করতে পারেনি। এক্ষেত্রে কিন্তু আদালত বলে যে এক্ষেত্রে কিন্তু এটা অবহেলা হয়েছে। আরেকটা কেস, এটা একটা বিদেশি কেস, এটা বোল্টনের এই কেসটা। এই কেসটার ক্ষেত্রে কি হয় যে একটা জায়গায় ক্রিকেট খেলা হচ্ছিল, তো ক্রিকেট খেলার কিন্তু চারিদিকে কিন্তু উঁচু উঁচু ভাবে এরা সমস্ত এই বেড়া দিয়ে রেখে দিয়েছিল, যাতে বল ও প্রান্তে না যায়, এবং এখানে প্রায় রেগুলারলি ক্রিকেট খেলা হতো। কিন্তু একবার কি হয় যে এইখানে একজন ক্রিকেট বল মারে, এবং সেটা কি হয়, বহু উঁচু বেড়া যেটা আছে সেই সমস্ত বেড়ার উপর দিয়ে গিয়ে 100 গজ দূরে দাঁড়িয়ে থাকা বাদীকে আঘাত করে। কিন্তু এটা যখন এই ব্যাপারটা যখন কোর্টের কাছে পৌঁছায়, এবং বাদী যখন, কারণ উনি আহত হন, এবং উনি যখন কোর্টের সামনে গিয়ে এই ব্যাপারটা নিয়ে এই কেসটা নিয়ে আসেন, তখন কোর্ট দেখে যে এখানে বহু বছর ধরে ক্রিকেট খেলা হচ্ছে এবং 90 বছরে এরকম কোনো ঘটনা ঘটেনি। যে ওই যে আমি একটা কথা বললাম যে এটা রিজনেবল ফোর্সিবিলিটি, মানে যেটা আর কি আমরা ভাবতে পারি ওরকমই কোনো রকম যদি ঘটনা ঘটে, সেটা আমরা বলতে পারবো যে এখানে অবহেলা হয়েছে। কল্পনাতীত কিছু যদি ঘটে থাকে, সেটার ক্ষেত্রে কিন্তু দায়ী করা মুশকিল। তাহলে এখানে আদালত বলে যে ঝুঁকিটা এতই অল্প ছিল যে ক্লাবকে দায়ী করা যাবে না, এটা কোর্ট এখানে বলে। এবার এই কেসটা খুবই বিখ্যাত কেস, এটা ক্লাউস মিটলবাকার্ট বনাম ইস্ট ইন্ডিয়া হোটেলস লিমিটেড, এটা 1997 সালের কেস। এখানে কিন্তু একজন পাইলট, যে জার্মান পাইলট ছিলেন, তিনি আসেন, তার প্লেনের টাইম চেঞ্জ হয়ে যাওয়ার জন্য তাকে একটা হোটেলে এসে আসতে হয়। তিনি যখন হোটেলে আসেন, তখন তার ইচ্ছা করে যে একটু সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটবেন। তো উনি না সুইমিং পুলের মধ্যে ডাইভ দেন। ঘটনাক্রমে কি হয় যে সুইমিং পুলে জল ছিল না,
এটা উনি বুঝতে পারেননি। তাতে কি হয় যে যেই উনি ওখানে সুইমিং পুলে ডাইভ দেন, তার মাথা গিয়ে ওই সুইমিং পুলের যে মেঝেটা আছে সেটাতে লাগে এবং উনি গুরুতরভাবে চোট পান। এবং এর ফলে কি হয় যে পরবর্তী পক্ষাঘাতগ্রস্ত হয়ে মানে প্যারালাইসিস হয়ে ১৩ বছর কষ্ট ভোগ করে তারপর কিন্তু উনি মারা যান। এটা তখন কি হয়, তার যে বাড়ির লোক এই ক্ষেত্রে মামলা করে এবং সেখানে আদালত কি বলে, আব আ আ আদালতের সামনে যখন এই মামলাটা আসে তখন ও যে হোটেল পক্ষ তার এটা বলা ছিল যে তারও এখানে দায়িত্ব ছিল যে ওখানে দেখা যে কিছু আছে, জল আছে কি নাই। কিন্তু আদালত দেখে যে এটার কিন্তু কোনো সাইনবোর্ড ছিল না। কোনো রকমের সাইনবোর্ড ছিল না, কোনো রকমের এরকম ডেঞ্জার বলে কোথাও লেখা ছিল না, কোনো রকম সতর্কতা বাণী ছিল না। সেই জন্য এখানে আদালত বলে যে এই যে এখানে 5 স্টার হোটেল আছে এবং এটা খুব একটা বড় হোটেল, তার দায়িত্ব ছিল ইন্স্যুরেন্স সমতুল্য এবং অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের উচ্চতর দায়িত্ব আছে। কারণ এটা অনেক 5 স্টার হোটেল, এটা কোনো একটা ছোটখাটো হোটেল নয়। কোনো গোপন ত্রুটি বা লেটেন্ট ডিফেক্ট থাকলে হোটেল কিন্তু স্ট্রিক্টলি লায়াবল বা কঠোর দায়িত্ব মধ্যে থাকে। এই ক্ষেত্রে কিন্তু হোটেলকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা আদালত বলেন। এবার আমরা আসি যে উদ্ভূত ক্ষতি বা রেজাল্টেন্ট ড্যামেজ যেটা আমরা বলি সেটার ক্ষেত্রে, যে এই ক্ষেত্রে কি হয় যে এটা অবহেলার তৃতীয় উপাদান হলো যে সাবধানতার অভাবে ক্ষতির সৃষ্টি। এই ক্ষতি প্রত্যক্ষ এবং যৌক্তিক ফলাফল হতে হবে, দূরবর্তী বা অসম্ভব নয়, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবং এগুলো কেসের ক্ষেত্রে এরকম দেখলাম যে যেগুলো প্রত্যক্ষ এবং যৌক্তিক ফলাফল আছে সেক্ষেত্রেই কিন্তু আদালত ক্ষতিপূরণ দিতে থেকেছিল। তো ক্ষতিপূরণের মামলাতে কি প্রমাণের দায়ভার বাদীর ওপর হয়, সেটা আমরা আগেই দেখলাম। অর্থাৎ ক্ষতিপূরণের সময় এবং পরিমাণ বাদীকেই প্রমাণ করতে হবে, যদি না কোনো চুক্তি বা অন্য কোনো ব্যবস্থা থেকে থাকে, সেটা আমরা বললাম। আদালতের জন্য প্রাসঙ্গিক যে কোনো তথ্য হলো এমন তথ্য যা ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণে সাহায্য করে। কারণ পরিমাণ নির্ধারণের হতে পারে যে কে ওই লোকটা, তার ইনকাম কত ছিল, তার বয়স কত ছিল, কি তার সামাজিক পরিস্থিতি ছিল, এই সমস্ত সব কিছু দিয়ে তার কতটা দোষ ছিল কি ছিল না, এগুলো সব কিছুর উপর কিন্তু এই নির্ভর করে যে কি পরিমাণ ক্ষতি দেওয়া হবে। এবং এই যে আমরা বলছি যে ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে প্রচলিত প্রক্রিয়ার নিয়ম মেনে চলে এবং এইগুলো কিছু প্রশ্ন নির্ধারণ করে থাকে যে সঠিক পরিমাণের ক্ষতিপূরণের মাপকাঠি, ক্ষতিপূরণের দূরবর্তী বা সীমা, বাদীর প্রকৃত কতটা ক্ষতিপূরণের অধিকারী, এগুলো যে প্রপার মেজার অফ ড্যামেজেস, রিমোটনেস অফ ড্যামেজেস, অ্যাকচুয়াল এন্টাইটেলমেন্ট অফ ড্যামেজেস, এইগুলো সমস্ত জিনিসগুলোকে কিন্তু এই যে চূড়ান্ত নিষ্পত্তির জন্য এগুলো সমস্ত কিন্তু আদালতকে দেখতে হয়। এবার আমরা আসি আরেকটা নতুন জিনিস নিয়ে, এটা একটা নতুন নীতি বলা যেতে পারে। এটা হচ্ছে রেস ইপসো লোকেটর। আর এটা কিন্তু শুধুমাত্র সিভিল লয়ের ক্ষেত্রে মানে টর্টের ক্ষেত্রে এটা হয়। আমরা কিন্তু এটা ফৌজদারি ক্ষেত্রে এটা এই নীতিটা প্রযোজ্য হয় না। মানে ঘটনাই প্রমাণ, যে অর্থ হলো ঘটনাই কথা বলে, অর্থাৎ প্রমাণ ছাড়া ঘটনা নিজেই অবহেলা নির্দেশ করে। কিছু কিছু ক্ষেত্রে সবসময় আমরা হয়তো একদম প্রমাণ করতে পারবো না, কিন্তু পরিস্থিতি এমন থাকে যে এতে বলা যায় যে শুধুমাত্র যে এই নীতিতে কি হয় যে বাদীকে অতিরিক্ত কিছু প্রমাণ দিতে হবে না, শুধুমাত্র ঘটনার বিবরণই যথেষ্ট। আর ঘটনার কারণ বিবাদী তার নিয়ন্ত্রিত কারো অধীনে ছিল, বিবাদী বা ঘটনার যে কারণটা সেটা বিবাদী বা তার কোনো নিয়ন্ত্রিত কারো অধীনে ছিল, সেটা ১ নম্বর। আর এই ধরনের দুর্ঘটনা স্বাভাবিকভাবে সতর্কতার অভাব ছাড়া ঘটে না। সেটা কিন্তু অন্যান্য সতর্কতার যদি অভাব ছাড়া না ঘটে, এই দুটো কিন্তু প্রমাণ করতে হবে এই নীতি প্রয়োগের ক্ষেত্রে। তো এটা আমরা প্রথমে একটা কেস দেখি যে অলকা বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া।
এটা আমরা যেটা বল 1981 সালের এটা কেস। এটা একটা টেলিফোন এক্সচেঞ্জ কম্পাউন্ডে একটা পানি পাম্প বসানো হয়েছিল, যেখানে বাচ্চাদের প্রবেশাধিকার ছিল। এবার এটা কি ছিল, এই জায়গাটা খোলা ছিল এবং একটা বৈদ্যুতিক মোটর চলছিল, সেটার কিন্তু কোনো রকম তত্ত্বাবধান ছিল না। সেই তত্ত্বাবধান না থাকায় কি হয়, একটা 6 বছরের মেয়ে ওখানে ওইটার ভেতরে ঢোকে এবং অসাবধানতাবশত হাত রেখে তার আঙুল কেটে যায়। এই আদালত এই অবহেলার অনুমান ধরে যে এখানে কিন্তু শুধু এইটাই হয় যে এই যে পুরো যে পাম্প মেশিনটা যেটা ছিল, সেটা কিন্তু ওই যে টেলিফোন এক্সচেঞ্জ তার হেফাজতে ছিল। সুতরাং তাদের দায়িত্ব ছিল যে এখানে কিন্তু এই সমস্তগুলো দেখে রাখার, এবং এটা কিন্তু রিমোট বলা যেতে পারে, খুব দূরবর্তী একটা কারণ বলা যেতে পারে, যে একটা বাচ্চা ঢুকে ওইখানে ওই চলন্ত একটা মেশিনের মধ্যে আঙুল ঢুকিয়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু এটা অনুমান করে নেওয়া হয় যে এইটা কিন্তু হয়েছে ওই বিবাদীর অবহেলার জন্যই। তার জন্য কিন্তু এই 1.5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত। এটা জসবীর কৌর বনাম স্টেট অফ পাঞ্জাব, এটা 95 সালের একটা কেস। এখানে কি হয়, একটা সরকারি হাসপাতাল আছে, যেখানে সদ্যজাত শিশুকে বিছনা থেকে একটা বিড়াল টেনে নিয়ে চলে যায় এবং তার ওই শিশুটাকে বাথরুমের মধ্যে পাওয়া যায়। তখন বাথরুমে ভীষণ রক্তাক্ত অবস্থা পাওয়া যায় এবং এটা চোখও নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু কি হয়, যে এই যে হাসপাতালের কর্তৃপক্ষরা আছে, নার্সিং স্টাফ আছে, এদের দায়িত্ব ছিল এটা রাখার। এখানে বাদীকে কিন্তু আর কিছু প্রমাণ করতে হবে না। এইটা ছিল যে যেহেতু এই যে সদ্যজাত যে শিশুটি ছিল, এটা তাদের এই হসপিটালের কিন্তু একটা দায়িত্ব ছিল তাকে ঠিক করে রাখার, সেটা রাখতে পারেনি। তাহলে এখানে অনুমান করে নেওয়া হয় যে এখানে হসপিটাল অবহেলা করেছে এবং তাদের দায় সাব্যস্ত করা হয় এবং ক্ষতিপূরণ হিসাবে 1 লাখ টাকা প্রদানের নির্দেশ দেওয়া হয়। এটা আগা কর এর একটা কেস। এই কেসটাতে কি হয়, যে একটা রিক্সা কিন্তু ঠিক দিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ কি হয়, একটা বিপরীত দিক থেকে একটা বাস এসে দ্রুত গতিতে তাকে রিক্সায় ধাক্কা মারে এবং ধাক্কা দিয়ে একটা ইলেকট্রিক পোল, বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে আঘাত করে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে এক তো বাস খুব জোরে চলছিল এবং দ্বিতীয়ত হচ্ছে এটা বিপরীত দিক থেকে চলছে, মানে রং সাইড দিয়ে চলছিল। সেই জন্য এখানে বোঝাই যাচ্ছে যে চালক যে ছিল সে কিন্তু অবহেলাপূর্ণ ছিল। তাই জন্য এখানে যে পরিবহন যে কর্পোরেশন তাকে দায়ী করা হয়। আরেকটা কেস, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা কেস। এটা হচ্ছে মিসেস অপর্ণা দত্ত বনাম অ্যাপোলো হসপিটাল। এই ক্ষেত্রে কি হয়, যে তার একটা যে এখানে যে অপর্ণা দত্ত যে আছেন, উনি একটা জরায়ু অপারেশন করান ওই হসপিটালে। এবার কি হয়, যে চিকিৎসকদের অবহেলায় তার পেটে এক টুকরো সার্জিক্যাল কাপড়, যেটাকে অ্যাবডোমিনাল প্যাক বলা হয়, সেটা থেকে যায়। সেই জন্য কি হয়, তার ক্রমাগত তার ব্যথা থাকে। তখন কি হয়, তাকে দ্বিতীয় একটা অপারেশন করতে হয়। এই ক্ষেত্রে কিন্তু বলা হয় যে আদালত একে কিন্তু রেসিপসো লোকেটর এটা বলে, কারণ এই যে ভেতরে যে কাপড়টা রয়ে গেল, এটা আর কারো পক্ষে সম্ভব ছিল না ওখানে রাখার, কারণ এটাই যে প্রথম অপারেশনটা করার সময় ডাক্তারদের গাফিলতির জন্যই এটা হয়। সেই জন্য ডাক্তার এবং হাসপাতালকে 5,80,000 টাকা এটা ক্ষতিপূরণ দেয় আদালত। এবার একটা কেস শ্যামসুন্দর বনাম স্টেট অফ রাজস্থান। এই ক্ষেত্রে কি হয়, যে একটা রাজস্থান এটা সরকারি ট্রাকে কি 4 মাইল ধরে যাওয়ার পর হঠাৎ আগুন লেগে যায়। এই ক্ষেত্রে একজন যাত্রী সেখানে বসেছিল, সে কি করে, যে লাফিয়ে পড়ে বাঁচতে চায়, কারণ যখন আগুন লেগে যায়, যখন সে লাফিয়ে পড়ে, সে সোজা গিয়ে তার মাথাটা একটা পাথরে আঘাত করে এবং উনি ওখানেই মারা যান। তো এই যে ট্রাকটা যে এইভাবে 4 মাইল শুধু যাওয়ার পরেই যে আগুন লেগে যায়, এটা কিন্তু হঠাৎ করে হয়নি।
আগের দিনও কি হচ্ছিল, আগের দিনও এই ট্রাকটায় কি হচ্ছিল যে বারবার ইঞ্জিনটা গরম হয়ে যাচ্ছিল এবং রেডিয়েটরে বারবার গরম হচ্ছিল বলে ওখানে জল ঢেলে ঢেলে চলছিল। তাই জন্য এটা এটা কিন্তু এই ক্ষেত্রে কি হয় যে এক্ষেত্রে কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, এটা ঘটনাটা কোনো রিমোট ছিল না, রিমোট রিজন ছিল না। এটা কিন্তু ট্রাকটা আগের দিনও এটা ঠিক মতো করে চলেনি। তাই জন্য এখানে বলে যে সাধারণত একটা রাস্তার যোগ্য ট্রাক আগুন ধরে না, তাই চালকের অবহেলা অনুমান ধরে নেওয়া হয়। চালকের তো এটা বোঝাই উচিত ছিল যে ট্রাকটা ঠিক করে চলছে না এবং বারবার করে রেডিয়েটর গরম হয়ে যাচ্ছে। সেই জন্য তার কিন্তু উচিত ছিল যে সেইভাবে করে সাবধানতা অবলম্বন করেনি, আগুন ধরে যায় এবং তাতে সে ঝাঁপিয়ে পড়ে যখন মারা যায় তখন কিন্তু চালক কারণ ব্যাখ্যা করতে না পারায় প্রতিপক্ষকে দায়ী করা হয়। আরেকটা কেস, এটা মিউনিসিপ্যাল কর্পোরেশন দিল্লির কেস। এখানে কি হয় যে চাঁদনি চকে দিল্লি টাউন হলের সামনে একটা 80 বছরের একটা পুরনো একটা ঘড়ি ঘর হঠাৎ করে ধসে পড়ে যে মানুষের মৃত্যু হয়। এই ক্ষেত্রে কি হয়, এই যে ঘড়ি ঘরটা ছিল এটা কিন্তু মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে ছিল এবং তাদেরই নিয়ন্ত্রণে ছিল। আর যে অংশটা ভেঙে পড়ে সেটার কিন্তু স্বাভাবিক আয়ুকাল ছিল 40-45 বছর, কিন্তু মিউনিসিপ্যাল কর্পোরেশন কিছুই করেনি, কোনো রকম মেরামতি করেনি, কিছুই করেনি। তাই জন্য এখানে বলল যে সুপ্রিম কোর্ট এক্ষেত্রে বলে যে এই যে এটা ভেঙে পড়ে সেটার পতনের কারণ হচ্ছে অবহেলার গল্প, কি এর পিছনে অবহেলা আছে। আর প্রতিপক্ষ অবহেলার অনুপস্থিতি প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তখন তাকে দায়ী করতে হয়। কারণ এই ক্ষেত্রে রেস ইপসো লোকেটারের ক্ষেত্রে কিন্তু যে প্রতিপক্ষ আছে, যে বিবাদী আছে, তাকে বলতে হবে যে না আমরা সমস্ত রকম কিছু করেছিলাম কিন্তু তা সত্ত্বেও হয়নি। সেইটা যদি না করতে পারে তা কিন্তু কোর্ট ধরে নেবে যে এটা কিন্তু তোমাদেরই জন্য, মানে বিবাদী যারা আছে তাদের জন্যই এই ঘটনাটা ঘটেছে। আর এইটা কোনো কোনো ক্ষেত্রে প্রয়োগ না করার উদাহরণ সে আমরা একটা দেখছি, যেমন এটা রাজস্থান স্টেট ট্রান্সপোর্টের একটা কেস। এখানে একটা দুর্ঘটনা ঘটে, কিন্তু এই দুর্ঘটনায় দেখা যায় যে এখানে কিন্তু বাসে এটা যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটা ঘটে এবং বাসের চালকের কিন্তু কোনো রকমের অবহেলা দেখতে পাইনি। আমরা যেটা আগের যে রাজস্থানের কেসটা দেখলাম সেখানে কিন্তু যে চালক আছে সে জানতো যে এখানে একটা প্রবলেম হচ্ছে, ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে, তাই জন্য ওখানে আগুন লেগে যায়। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা হঠাৎ একটা যান্ত্রিক ত্রুটি হয় এবং সেই কারণে দুর্ঘটনা হয়। সুতরাং দুটো কেস কিন্তু একদম দু রকমের। তো এই ক্ষেত্রে কিন্তু এই যে রেস ইপসো লোকেটার, এটা আদালত বলে এটা প্রযোজ্য নয়, কারণ সরাসরি অবহেলার প্রমাণ ছাড়া চাপানো যাবে না। তো এই সুতরাং যে রাজস্থান যে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, এখানে তখনই হবে যদি তাদের অবহেলা সরাসরি প্রমাণিত হয়। ওই ক্ষেত্রে কিন্তু যে আরেকটা যে কেস আমরা দেখলাম সেক্ষেত্রে কিন্তু সরাসরি প্রমাণিত হয়ে গেছিল। এবার আমরা আসি কিছু যে পেশাগত অবহেলা বা নেগলিজেন্স বাই প্রফেশনালস। এই ক্ষেত্রে একটা জেকব ম্যাথুর এই কেসটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে কি হয় যে এবং এটা ডাক্তারদের একটা কেস, এই কেসটা মানে মেডিকেল নেগলিজেন্স যেটা আমরা বলি সেইটার উপর কেস। এক্ষেত্রে কি হয় যে এটা রুগীকে হাসপাতালে ভর্তি করা হয়, তো তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, তখন ডাক্তাররা তাকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করে, কিন্তু অক্সিজেন সিলিন্ডার যেটা ছিল সের মধ্যে অক্সিজেন ছিলই না, খালি ছিল। বিকল্প সিলিন্ডার আনা হয় কিন্তু সেটাও কাজ করেনি। এক্ষেত্রে কি হয় যে অক্সিজেনের অভাবে রুগী মারা যায়। এবার রুগীর পরিবার কি হয়, অভিযোগ করে যে ডাক্তার এবং হসপিটালের যে অবহেলার কারণে কিন্তু রুগী মারা গিয়েছে। তো কোর্ট যখন এই কেসটা যখন কোর্টের সামনে আসে তখন কোর্ট কি দেখে যে ডাক্তার বা পেশাজীবী কেবল তখনই হবেন, দুটো জিনিস থাকতে হবে। এক, যে তিনি দাবি করছেন যে দক্ষতা অর্জন না করে থাকেন, যে দক্ষতার জন্য দাবি করছেন সেটা তার অর্জন করা নেই, অথবা অর্জিত দক্ষতা যুক্তিসঙ্গতভাবে ব্যবহার না করা। মানে এটা হচ্ছে যে আমি বলছি আমাকে ডাক্তার, আমি এটা করতে পারি, কিন্তু আমার কাছে সেই ডিগ্রি নেই, সেক্ষেত্রে কিন্তু এটা পেশাগত এটা টট হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে এটা আছে, আমার অর্জিত দক্ষতা আছে,
কিন্তু আমি ওটা ঠিক করে ব্যবহার করলাম না। আর ডাক্তাররা সবসময় সেরা ফলাফল দিতে পারবেন না, এই যেটা আমি শুরুতেও বলেছিলাম, সেরা ফলাফল দিতে পারেন না। তাদের কাছ থেকে যুক্তিসঙ্গত দক্ষতা এবং সতর্কতা আশা করা যায়, এর বেশি কিন্তু কিছু করা যাবে না। যে আমরা যখন একটা রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে, এই নয় যে সে দুনিয়ার সেরা ডক্টর, কিন্তু সেটাও করতে হবে যে যেই ডাক্তারের কাছে আমরা ওই পরিস্থিতিতে তার যে ডাক্তারি যে বিদ্যা আছে সেই বিদ্যাটা ওইখানে কিভাবে করে ঠিকভাবে করে প্রয়োগ করে, যাতে আমরা ওই সময় বেস্ট পসিবল যে সলিউশন যেটা আমরা বলতে পারি সেটা দিতে পারলেই হয়ে গেল। আর নাগরিক এবং ফৌজদারি আইনে আলাদা আলাদা দুটো, কারণ এখানে সিভিল লায়াবিলিটি যেটা আমরা বলি সেখানে কি হয় যে রোগীর পরিবার ক্ষতিপূরণের দাবি করতে পারে, আর হাসপাতালের প্রয়োজনীয় সরঞ্জাম না থাকা, রোগী মারা যায়, এটা সিভিল দায় স্পষ্ট। কিন্তু ক্রিমিনাল কেসে কি হবে, যে ফৌজদারি যে দায়, ক্রিমিনাল লায়াবিলিটি, এটা এর ক্ষেত্রে কি হবে, এই যে ডেথ বাই নেগলিজেন্স এইটা আসবে, যে এখন যে বিএনএস এর 106 ধারা বা আগে যে আইপিসি আমাদের ছিল 304A এর আন্ডারে আসতে হবে। এবং সেক্ষেত্রে কি হবে যে এটা অপারেশনের জন্য অর্ডিনারি, যে এটার জন্য অর্ডিনারি নেগলিজেন্স হলে হবে না, এখানে গ্রস নেগলিজেন্স বা রেকলেসনেস হতে হবে, মানে এর স্ট্যান্ডার্ডটা আরও বেড়ে যাবে। এটা শুধুমাত্র মানে সাধারণ নেগলিজেন্স হলে হবে না, এখানে মেন্স রিয়া বা মানসিক উপাদানও থাকতে হবে। যদি ডাক্তার এরকম কিছু করে যেটা বোঝা যায় যে না, তার এরকম একটা কিছু করার মানসিক ভাবে একটা চেষ্টা উনি করেছেন, তখন এটা কিন্তু গিয়ে এই ফৌজদারি দায় হতে পারে। না হলে কিন্তু শুধুমাত্র সিভিল লায়াবিলিটিই থাকবে, টর্শিয়াস লায়াবিলিটি। কেবল খালি সিলিন্ডার থাকা ডাক্তারদের ব্যক্তিগত ফৌজদারি দায় নয়, বরং হাসপাতালের প্রশাসনিক ব্যর্থতা, এটাই কিন্তু এখানে বলা হয়েছিল। আরও কয়েকটা এই যে প্রফেশনাল নেগলিজেন্স যেটা আমরা বলছি, সেক্ষেত্রে দেখা যায় যেমন এই যে পুষ্পলীলা এই কেসটাতে, এটা কি হয় যে লায়ন্স ক্লাব একটা চক্ষু শিবির করে যে ক্যাটারাক্ট অপারেশনের জন্য, এবং প্রায় 150 জনের অস্ত্রোপচার হয়, কিন্তু তাতে দেখা যায় যে 72 জনই এখানে দৃষ্টি হারিয়ে ফেলেন, এবং 4 জন চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন এক চোখের, এবং 4 জন 2 চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন। এটা কেন হয়েছিল, যে ওই যে সমস্ত সলিউশন ইউজ করা হয়েছিল ওখানে, তো ওই জীবাণুনাশক নিয়ম মানা হয়নি। তো এই ক্ষেত্রে কিন্তু এটা অবহেলার প্রমাণ হয়ে গেল, যে এই ক্ষেত্রে কিন্তু আবার যে এটা প্রফেশনাল নেগলিজেন্স বা পেশাগত যে অবহেলা, এটা কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল। তারপরে সান্ত্রার কেসটা, এখানে কি হয় যে সান্ত্রা দেবী উনি পরিবার পরিকল্পনায় অংশগ্রহণের জন্য স্টেরিলাইজেশন করান, কিন্তু তারপরও তিনি আবার পুনরায় সন্তান জন্ম দেন। তো এক্ষেত্রে কি হয় যে এখানে কিন্তু ডাক্তার স্পষ্টই অবহেলা করেছে, নেগলিজেন্স পার সে প্রমাণিত হয়ে যায়, তখন কিন্তু ডাক্তার এবং রাজ্য সরকার উভয়কেই দায়ী করা হয় এবং ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়। এবার আমরা দেখি যে আত্মপক্ষ সমর্থন যেটা হয়, যে ডিফেন্সেস ইন নেগলিজেন্স, এটা কি হবে। তো এইখানে এটা বলা হয় যে প্রধান প্রতিরক্ষা কি, যে বিবাদী যদি প্রমাণ করতে পারেন তিনি যথাযথ যত্ন নিয়েছেন, তাহলে কিন্তু উনি দায়মুক্ত থাকবেন। যেটা আমার ডিউটি যেটা ছিল, স্ট্যান্ডার্ড কেয়ার যেটা ছিল, সেটা যদি আমি নিয়ে থাকি, আমি যথাযথ যদি নিয়ে থাকি, তাহলে কিন্তু আমি দায়মুক্ত সম্ভব। যেমন আমি খুব সাবধানে গাড়ি চালাচ্ছি, কিন্তু একটা অপ্রত্যাশিতভাবে এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু বলা যাবে না যে আমি নেগলিজেন্স আছি। ডাক্তার অনেক চেষ্টা করেও কিন্তু উনি রোগীকে বাঁচাতে পারলেন না, সেক্ষেত্রেও কিন্তু বলা যাবে না যে তার এখানে একটা নেগলিজেন্স হয়েছে। আইন অনুযায়ী সমপর্যায়ে একটা যুক্তিসম্পন্ন ব্যক্তি যে মাত্রা যত্ন গ্রহণ করেন, সেই স্তরের যত্নই যথেষ্ট। অন্যান্য প্রতিরক্ষা আছে, অ্যাক্ট অফ গড, যে দৈব ঘটনা, অনিবার্য ঘটনা, যেটা আমি এখনই এটা উদাহরণ দিলাম, ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট, বাদীর সম্মতি, ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া, সেই ক্ষেত্রে এগুলো কিন্তু এগুলো সমস্ত রয়েছে। আর কন্ট্রিবিউটেড নেগলিজেন্স, বা এটাকে যেটা আমরা বলি আংশিক অবহেলা, সেটাও কিন্তু এখানে আসতে পারে, যে এগুলো আমাদের ডিফেন্স
বলা যেতে পারে। এক্ষেত্রে কি হয় যে আমরা এবার এইটা একটু ভালো করে দেখে নিই যে এই আংশিক কন্ট্রিবিউটরি নেগলিজেন্সটা কি। যখন বাদী এবং বিবাদী উভয়েই সাবধানতা অবলম্বনের দায়িত্ব থাকে এবং উভয়ের অসাবধানতা মিলিতভাবে ক্ষতির কারণ হয়, এটা মিলিতভাবে ক্ষতির কারণ হয়, তখন কিন্তু বিবাদী এককভাবে দায়ী নয়। যে বাদীরও কিছু দায়িত্ব ছিল, বিবাদীরও দায়িত্ব ছিল, এবং যার ফলে তখন যখন ক্ষতি হয় এই অবস্থাকে বলা হয় আংশিক অবহেলা বা কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। এতে বাদীর ক্ষতিপূরণের পরিমাণ কমে যেতে পারে। এই নীতির কি উদ্দেশ্য, যে প্রত্যেক ব্যক্তি নিজের দায়িত্ব ও সাবধানতা অবলম্বনের প্রয়োজনীয়তা কে তুলে ধরা হয়। যেমন কোনো একটা গাড়ি চালক এবং পথচারী, যে গাড়িও খুব নেগলিজেন্টলি চালাচ্ছে, আবার যে পথচারী আছে সেও কোনো দিক এদিক ওদিক না তাকিয়ে দৌড়ে রাস্তা ক্রস করছে। এখানে কি হচ্ছে যে উভয়ই নিজে নিজের কিন্তু যে সতর্কতা আছে সেটা কিন্তু তারা পালন করছে না। এবার প্রাচীন নিয়ম কি ছিল, এবার কিছু না, এই আংশিক যে অবহেলা আছে বা কন্ট্রিবিউটর নেই, এটা বিভিন্নভাবে বিভিন্ন সময় একটুখানি বদলেছে। তো আমরা একটু শুরু থেকে যে কিভাবে এগুলো বদলেছে সেটা আমরা একটু দেখে নিই। যে একটা বাটারফিল্ড এর একটা কেস ছিল, এটা 1809 সালের কেস। এই মামলায় কি হয় যে বিবাদী তার নিজের বাড়ির মেরামতের জন্য একটা খুঁটি বসিয়েছিলেন। এই বাদী যিনি ঘোড়ায় চড়ে আসছিলেন, উনি খুব দ্রুত গতিতে চলেছিলেন এবং খুঁটিটা দেখতে ব্যর্থ হন। এবার একটুখানি ওটা সন্ধ্যের দিকেও ছিল, সেজন্য উনি খুঁটি দেখতে বাধ্য হন। ওইখানে কি হয় যে ওই ঘোড়াটা আটকে পড়ে বাদীর গুরুতর ক্ষতি হয়। এক্ষেত্রে আদালত কি দেয়, যে বাদী নিজেও যদি যুক্তিসঙ্গত সাবধানতা অবলম্বন করতেন তাহলে কিন্তু দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। সেই জন্য কিন্তু আদালত ওই সময় বাদীকে কোনো রকম ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে। কি তারও দেখা উচিত ছিল যে যখন সূর্যের আলো কমে গেছে তখন তাকে আরো ওরকম ভাবে ঘোড়া ছুটানো উচিত ছিল না, সেজন্য কিন্তু আদালত কোনো রকম দিল না ক্ষতিপূরণ। এবার পরে কি হয় যে পরিস্থিতি ভিত্তিক বিচার, সবসময় সাবধান হলে এড়ানো যেত এই যুক্তি যথেষ্ট নয়। সেটার জন্য কি হয় যে জি বনাম মেট্রোপলিটন রেলওয়েজ কোম্পানি এর একটা কেস, এটা কিন্তু একটু পরের কেস, 1873 সালের কেস। এখানে কি হয় যে রেলগাড়ির দরজার লক ঠিক মতো লাগানো ছিল না। ওখানে কি হয়, বাদী দরজায় হেলান দেয়, আর ট্রেন চলাকালীন হঠাৎ দরজাটা খুলে যায় এবং বাদী বাইরে পড়ে আঘাত পান। তখন তদন্তে দেখা যায় যে এখানে কিন্তু দরজাটা ঠিকভাবে বন্ধ করা হয়নি এবং এটা যাত্রীদের দায়িত্ব ছিল না। যদিও এটা কিন্তু দরজাটা লক করা, কারণ কি এই লকটা কিন্তু ট্রেনের যে ড্রাইভার তার কাছে ছিল। আদালত বিবাদীকেই দায়ী করে এবং দরজা বন্ধ করার উপর, কারণ দরজা বন্ধ করার উপর কিন্তু বাদীর কোনো রকম নিয়ন্ত্রণ ছিল না। আর এই যেটা আমি বললাম যে এক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণটা ট্রেনের ড্রাইভারের কাছে ছিল। আরেকটা হচ্ছে যে লাস্ট অপরচুনিটি রুল, শেষ সুযোগ মতবাদ। এটা আরেক রকমের আমরা দেখছি, এবং আমরা দেখছি কিন্তু যে আদালতে এইগুলো কিন্তু ধীরে ধীরে করে বদলাচ্ছে, যে কিভাবে করে এই যে কন্ট্রিবিউটরি নেগলিজেন্সের ব্যাপারটা, আংশিক অবহেলায়, এটা কিন্তু ধীরে ধীরে বদলাচ্ছে। এক্ষেত্রে কি হয় যে দুই পক্ষই অবহেলা পরায়ণ হয়, তবে যে পক্ষের কাছে দুর্ঘটনা এড়ানোর শেষ সুযোগ ছিল তার উপরই দায় বর্তাবে, যার শেষ সুযোগটা ছিল। যদি বাদী অবহেলা করে এবং বাদীর কাছে শেষ সুযোগ না থাকে, তবে বাদী ক্ষতিপূরণ দাবি করতে পারবে না। কিন্তু এটা যদি তার কাছে শেষ সুযোগ থাকে এবং সে কারণে সেই অবহেলার কারণে দুর্ঘটনা এড়াতে ব্যর্থ হয়, সে পুরোপুরি দায়ী হবে। এটা দেখতে হবে যে শেষ সুযোগটা কার কাছে। যদি বাদীর কাছে শেষ সুযোগ থাকে তাহলে কিন্তু সে কোনো ক্ষতিপূরণ হবে না, যদি বিবাদীর কাছে শেষ সুযোগ থাকে তাহলে কিন্তু সে ক্ষতিপূরণ পাবে। এই হচ্ছে, খুব সরলভাবে যদি বোঝাতে হয় তাহলে এটাই এখানে বোঝাতে হবে। এখানে একটা কেসে আমরা দেখি যে ব্রিটিশ কলাম্বিয়া ইলেকট্রিক কোম্পানি বনাম লোচ, এই কেসে কি হয় যে বাদী একজন মৃত ব্যক্তির প্রতিনিধি ছিলেন, যিনি এটা গাড়ির ওয়াগনে বসেছিলেন। ওয়াগন চালক কি করেছিলেন, ওয়াগন চালক অবহেলার কারণে লেভেল ক্রসিং এ প্রবেশ করেন, ট্রাম আসছে কিনা তা না দেখে ও
ওয়াগনটা ঢুকিয়ে দেয়। এবার কি হয় যে 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 বিবাদী যে কোম্পানি আছে সেই ট্রামটি অতিরিক্ত গতিতে এসেছিল এবং তার ব্রেকও ত্রুটিপূর্ণ ছিল। যদি ব্রেক ঠিক থাকতো তাহলে ট্রামটা থামানো যেত এবং দুর্ঘটনা এড়ানো যেত। এখানে কি আদালত রায় কি দেয় যে এই যে ট্রাম কোম্পানির কাছে এই শেষ সুযোগ ছিল, তার জন্য তাদের এবং শেষ সুযোগ যেহেতু তাদের কাছে ছিল, তাই তাদের কাছেই হচ্ছে অবহেলার কারণে এটা হয়েছে, তাই তারা দায় আনতে পারবেন না, যদিও ওয়াগন চালকের অবহেলা ছিল। এখানে কিন্তু দেখতে হবে যে ট্রাইম লাইনের ওপর কিন্তু লেভেল ক্রসিং দিয়ে কিন্তু ওয়াগন চালক চলে এসেছিল, কিন্তু ও খুব জোরে আসছিল ট্রাম, আর ওর ব্রেকেও প্রবলেম ছিল। তার মানে শেষ সুযোগটা কার কাছে ছিল? শেষ সুযোগটা ছিল বিবাদীর কাছে। বিবাদী যদিও এখানে বাদীও এখানে দায়ী ছিল, কিন্তু যেহেতু বিবাদীর কাছে শেষ সুযোগ ছিল, তাই জন্য তাকে আর কোনো রকম ভাবে নেগলিজেন্স এর মধ্যে কিন্তু আনা হয়নি। বলা হয় যে এক্ষেত্রে যে ওই ট্রাম চালকই আর কি, ট্রাম যে কোম্পানি আছে তারা এখানে দায়ী। সেই সুযোগ নিতে এই জন্য এখানে এই নীতির সমালোচনাও হয়েছে যে প্রথমে অবহেলা করা যে পক্ষ তারা সম্পূর্ণ দায় এড়িয়ে এড়িয়ে যায়, আর যদি অবহেলা পরবর্তীতে হয় সে পুরো দায় বহন করে। এটা অদ্ভুত আছে কি, হয় আমি পুরোপুরি দায়ী আর না হলে আমার কোনো দায়িত্বই নাই। যদি শেষ সুযোগ আমার কাছে থাকে তাহলে আমি কোনো ক্ষতিপূরণ দাবি করতে পারবো না, আর যদি আমার কাছে না থাকে তখন আমি পুরোই ক্ষতিপূরণ দাবি করব, যদিও আমারও এর মধ্যে কিন্তু অবহেলা রয়েছে। আধুনিক দৃষ্টিভঙ্গি কি হয় যে আনুপাতিক দায় নির্ধারণ করা। এখানে কি হয় যে ইংল্যান্ডে এই লটা পাস হয়, ল রিফর্ম কন্ট্রিবিউটরি নেগলিজেন্স অ্যাক্ট 1945। এক্ষেত্রে কি হয় যে প্রত্যেক পক্ষকে তার অবহেলার মাত্রা অনুযায়ী দায়ী করতে হবে। ভারতে কি হয় যে এই যে 1945 সালের যে মতো কোনো এখানে কিন্তু কোনো আইন নেই, কিন্তু আমাদের যে আদালত আদালত কি করেছে যে ইংল্যান্ডের আইনের মতোই এখানে নীতি অনুসরণ করেছে। এখানে আমরা একটা কেস, এই যে বেজলম বিবির কেসটা, এক্ষেত্রে কি হয় যে কন্ডাক্টর কি করে অতিরিক্ত ভিড় বাসে যাত্রীদের ছাদে বসতে আমন্ত্রণ করেন, কারণ ভিতরে অলরেডি অনেক লোক ছিল, সেজন্য বাকি লোককে ওনারা ছাদে বসতে আমন্ত্রণ জানায়। আবার ড্রাইভার কি হয় যে ড্রাইভার যাত্রীদের ছাদে থাকা সত্ত্বেও গাড়ির ডান দিকে ঘুরিয়ে একটা গাড়িকে ওভারটেক করার চেষ্টা করেন এবং কাঁচা রাস্তায় চলে যান। এই ক্ষেত্রে রং সাইড দিয়ে গাড়িটা ওভারটেক করার চেষ্টা করছিল। তো সেই ক্ষেত্রে কি হয় যে এই করতে গিয়ে সে কিন্তু ওই যখন কাঁচা রাস্তায় নেমে যায়, ওখানে যে উপরে যে একটা লোক বসেছিল তার একটা গাছের ডালে আঘাত লাগে এবং উনি পড়ে যান এবং মারাও যান। তো এই ক্ষেত্রে আদালতের কাছে যখন এই কেসটা পৌঁছায়, তখন আদালত কিন্তু দেখে যে এখানে ড্রাইভার কন্ডাক্টর দুজনেই দায়ী ছিল, কিন্তু যারা যাত্রীরা যে মারাও যান, তারাও কিন্তু ভ্রমণের একটা ঝুঁকি নিয়েছিলেন ছাদের ওপর বসে। তো তাদেরও কিন্তু একটা কন্ট্রিবিউটরি নেগলিজেন্স বা আংশিক যে অবহেলা সেটা ছিল। তাই জন্য তারা কি করে যে 50% করে দেয়, যে 50% এই যাত্রী যে মারা যান তাদের ছিল, আর 50% হচ্ছে ড্রাইভার আর কন্ডাক্টর ছিল। এটা একটা কিন্তু নতুন আজকাল এইভাবে করেই দেখা হচ্ছে। আর আরেকটা হলো যে বিকল্প বিপদ নীতি বা ডক্ট্রিন অফ অল্টারনেটিভ ডেঞ্জার। এখানে অল্টারনেটিভ ডেঞ্জারে কি, যদি বিবাদী অবহেলায় এমন একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় যাতে বাদীর ক্ষণিকের মধ্যে সিদ্ধান্তের কোনো কাজ করে এবং তাতে ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু তাকে দায়ী করা যাবে না। এই কেসটা আমরা আগেই দেখলাম, এই যে শ্যামসুন্দর, এটা যে ট্রাকটা ধীরে ধীরে চলছিল
আগুন লেগে গেছিল, ওই আগুন লেগে যাওয়াতে কি হয় যে যে যাত্রী ছিল তখন তার ক্ষেত্রে কি হয়, যখন পুরো আগুন লেগে যায় সে ভয় পেয়ে কি করে যে ঝাঁপিয়ে পড়ে, এবং সে, যেটা আমরা আগেও বলেছি যে মাথা পাথরে লেগে সে মারা যান। এক্ষেত্রে কি হয় যে এক্ষেত্রে এটা হচ্ছে ডক্ট্রিন অফ অল্টারনেটিভ ডেঞ্জার। এক্ষেত্রে যে এই এমন একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় যেটা বাদী ক্ষণিকের মধ্যেই সিদ্ধান্ত নেয় এবং তাতে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু এই অল্টারনেটিভ ডেঞ্জার যেটা আছে সেক্ষেত্রে কিন্তু বাদীকে কিন্তু দোষারোপ করা যাবে না, তাকে দায়ী করা যাবে না, এখানে কিন্তু রাজস্থান রাজ্যই দায়ী হয়। আরেকটা জিনিস আমরা দেখি যে কম্পোজিট নেগলিজেন্স। কম্পোজিট নেগলিজেন্সটা কি, যে কম্পোজিট নেগলিজেন্স হলো যে সংমিশ্রিত অবহেলা। মানে এটা বলতে বোঝায় এমন একটা পরিস্থিতি যেখানে দুই বা ততোধিক ব্যক্তির অবহেলা সম্মিলিত ফলাফল তৃতীয় কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হন। তো এই অবস্থাতে তখন সৃষ্টি হয় যখন প্রতিটি অভিযুক্ত ব্যক্তি নিজের কর্ম বা অবহেলার মাধ্যমে ক্ষতির অবদান রাখে, কিন্তু যার ফলে ভুক্তভোগীর ওপর পড়ে যিনি নিজে অবহেলার সঙ্গে যুক্ত ছিলেন না। যেমন একজন বলা যায় যে একজন রাস্তা ক্রস করছে, এবার দুটো গাড়ি দুদিক থেকে প্রচন্ড জোরে আসছে এবং দুজনই ভীষণই নেগলিজেন্টলি গাড়িটা চালাচ্ছে। তো এক্ষেত্রে কি হয়, হয়তো তাকে এসে দুজন গাড়ি মেরে দিল, বা এই দুটো গাড়ি দুদিক থেকে আসার ফলে উনি এতটাই মানে ভয় পেয়ে যান, তাতে হয়তো তার কোনো মৃত্যু হলো বা তার কোনো রকম আঘাত হলো। এক্ষেত্রে কিন্তু কি হচ্ছে যে ওখানে কিন্তু যে এটাকে আমরা বলি জয়েন্ট টর্ট ফেজার, যে কম্পোজিট টর্ট ফেজার যেটাকে আমরা বলি, বা জয়েন্ট টর্ট ফেজার যে বলি, এখানে কিন্তু দুজন আছে। এই ধরনের টর্ট সংগঠনে যারা অংশগ্রহণ করে তাদের সংমিশ্রিত টর্ট ফেজার বা বলা হয়, যাদের মধ্যে প্রত্যেকে যৌথ এবং স্বতন্ত্রভাবে দায়ী থাকে, মানে জয়েন্টলি অ্যান্ড সেভারালি রেসপন্সিবল বা লায়েবল। এটা বাদী চাইলে শুধুমাত্র একজনের কাছ থেকে পুরো ক্ষতিপূরণ নিতে পারে, দাবি করতে পারেন, কিংবা বিবাদীর বিরুদ্ধে যৌথভাবে মামলা করতে পারেন। আর ক্ষতিপূরণ পরিশোধের পর যে বিবাদী বেশি পরিশোধ করেছে সে কিন্তু অন্য বিবাদীর কাছ থেকে আনুপাতিক হারে অর্থ পুনরুদ্ধার করতে পারে। এটা কিন্তু রাইট টু কন্ট্রিবিউশন কিন্তু তার ক্ষেত্রে থেকে যায়। এইখানে এটা অ্যাক্সিডেন্টারি কেস আছে, যে কর্ণাটকা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বনাম কৃষ্ণন। এখানে কি হয় যে দুটো যাত্রীবাহী বাস একে অপরের সাথে ধাক্কা খায়, ধাক্কায় এক বাসে থাকা দুইজন যাত্রীর হাত কেটে যায়। তখন এখানে কি হয় যে এখানে একটা কম্পোজিট নেগলিজেন্স বা যৌথ অবহেলার মামলা হয়, কেন উভয় চালকই যৌথভাবে এবং পৃথকভাবে ক্ষতিপূরণের জন্য দায়ী হয়। যেরকম আমি একটা উদাহরণ অলরেডি দিচ্ছিলাম। এবার আমরা যদি পুরো জিনিসটাকে আমরা দেখি যে আংশিক অবহেলা আর সংমিশ্রিত অবহেলা এর যদি দেখা যায়, এটা একটা আমি খুব সরলভাবে একটা টেবল ফর্মে আমি তোমাদের সামনে রাখছি, যে এখানে হচ্ছে বাদী বিবাদী উভয়ের অবহেলায় ক্ষতি ঘটে। এখানে কিন্তু বাদীর কোনো ভূমিকা নেই, শুধুমাত্র একাধিক বিবাদী আছে। এটা বাদীর ভূমিকা, নিজেও অসাবধানতা বা অবহেলায় যুক্ত থাকেন, এখানে কিন্তু সেরকম কোনো নাই। তো সুতরাং দেখতে হবে যে এই যে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স অ্যান্ড কম্পোজিট নেগলিজেন্স, এই দুটো কিন্তু শুনতে একই রকমের মনে হলেও এটা কিন্তু দুটো ভীষণভাবে আলাদা আলাদা। সাধারণভাবে একজন বিবাদী থাকে, এখানে একাধিক বিবাদী থাকেন যারা সম্মিলিতভাবে কিন্তু দায়ী হয়। ক্ষতিপূরণ উভয়ের অবদান অনুপাতে ভাগ হয়। এটা ক্ষতিপূরণ যৌথ এবং স্বতন্ত্রভাবে আদায় করা যায়, ওই যে জয়েন্টলি অ্যান্ড সেভারালি রেসপন্সিবল। ক্ষতিপূরণের প্রভাব, বাদী অবহেলার কারণে ক্ষতিপূরণ হ্রাস পায়, বাদী সম্পূর্ণ ক্ষতিপূরণ পান, তার কোনো হ্রাস হয় না, কারণ এখানে তো সে নিজেও একটা পার্টি। এই কন্ট্রিবিউটরি নেগলিজেন্সে মানে কন্ট্রিবিউট করেছে বাদী নিজেও, সেই জন্য তার কিন্তু ওই যে একটা উদাহরণ দেখলে যে 50% কমে গেল, এটা অন্যভাবেও হতে পারে। হয়তো দেখা গেল যে দুটো তিনটে এখানে পার্টি আছে, সেখানে হয়তো 1/3 বলা হলো যে বাদীর জন্য হলো, আর বাকি যে 2/3 আছে সেইটা আরো যে দুজন বা তিনজন পার্টি যারা বিবাদী আছে তাদের মধ্যে ভাগ হয়ে যাবে।
বাদী আত্মপক্ষ সমর্থনের একটা বিবাদীর এটা আত্মপক্ষ সমর্থনের একটা উপায়। এখানে কিন্তু বাদী যে কোনো বিবাদীর বিরুদ্ধে মামলা করতে পারেন। এটার উদাহরণ হচ্ছে ওই যে পথচারীর অসাবধানতা যে ঘটনার কথা আমি বললাম সেরকম, আর দুটি বাসের সংঘর্ষে যে নিরাপদ যাত্রীর ক্ষতি হওয়া, যেটা কেসটা অলরেডি আমরা ডিসকাস করে ফেললাম। আর বাদী শুধুমাত্র বিবাদীর থেকে হ্রাসকৃত পরিমাণ আদায় করতে পারেন। এখানে কিন্তু বাদী যে কোনো বিবাদীর নিকট থেকে সম্পূর্ণ ক্ষতিপূরণ আদায় করতে পারে। আর এই আদালতের সিদ্ধান্ত কি হয়, ক্ষতিপূরণের অনুপাত নির্ধারণ করে আদালত। এটা আদালত বিবাদীদের পারস্পরিক দায় নির্ধারণ করতে পারে, তবে বাদীর সম্পূর্ণ ক্ষতিপূরণ অপরিবর্তিত থাকে। কারণ এক্ষেত্রে তো যেটা আমি বললাম যে ওখানে বলবে যে এখানে আদালত নির্ধারণ যে এখানে কে আছে, যে বাদীর কত পরিমাণ এখানে ছিল, যে না বাদীকে বলে দিল তোমার জন্য 40% যে দায়ী তুমি, আর বাকি যে 60% সেটা বিবাদী দায়। এক্ষেত্রে কি হবে যে বাদী যে পরিমাণ ক্ষতিপূরণ দেবে সেটা তো থাকবেই, সেটার মধ্যে কোনো চেঞ্জ হবে না। কিন্তু ওটা বলতে পারে যে একাধিক যে বিবাদী আছে সেক্ষেত্রে বলা হলো, যদি এখানে 3জন বিবাদী থাকে তখন বললো যে না তুমি 40% দেবে, এ 30% দেবে, আর এ 30% দেবে, এই 3জন করে। সেই ক্ষেত্রে এরকম করে দিতে পারে যে কম্পোজিট নেগলিজেন্সে। তো আমি আশা করি যে এটা তোমরা অবহেলার এই পুরো লেকচারটা ভালো করে বুঝতে পারলে। অনেক আমরা এখানে কেস ল আলোচনা করলাম, আর আমি ধন্যবাদ জানাই। আশা করি এটা তোমাদের কাজে লাগবে। নমস্কার।